ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। নেতাজির অপমানের খেসারত দিতে হলো অনন্ত মহারাজকে। বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। চলতি বছরে 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল মমতার সরকার। নেতাজিকে অসম্মান করায় 6 মাসের মধ্যে হাতছাড়া সম্মান। রাজবংশী সম্প্রদায়ের স্বঘোষিত মহারাজ বিতর্কিত মন্তব্য করে বারবার শিরোনামে। বাংলার বীর সন্তান নেতাজিকে নিয়েও সম্মানহানির খেলা। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও রেয়াক্ট করল না রাজ্য সরকার। এবার কি গ্রেফতারও হবেন অনন্ত মহারাজ? নেতাজি অপমানে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের নির্দেশ। তৎপর ইসলামপুর সাইবার ক্রাইম থানা। নেতাজিকে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট করায় চাকুলিয়ায় গ্রেফতার যুবক। পরে ধৃতকে আনা হয় ইসলামপুর থানায়। দেশনায়ক নেতাজিকে অসম্মান এবার কলকাতার বুকে। এবার টার্গেট হলো নিউ আলিপুরে নেতাজির মূর্তি। রাতের অন্ধকারের আবক্ষ মূর্তির ডান হাত ভাঙা হলো। দোষীদের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীদের। শ্যামাপ্রসাদ নিয়ে নানা কর্মসূচি রাজ্য সরকারের। আগামী শিক্ষাবর্ষে সিলেবাসে শ্যামাপ্রসাদের জীবনী। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সিলেবাসে শ্যামাপ্রসাদের অবদান উল্লেখ। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা সম্বলপুর থেকে গ্রেফতার। আরজিকর কাণ্ডে অভয়ের বাবা মায়ের স্বাক্ষর ছাড়াই শ্মশানে দ্রুত দেহ এনে দাহ করার অভিযোগ। মুখ্যমন্ত্রীর নতুন করে তদন্তের নির্দেশের 3 দিনের মধ্যে গ্রেফতার নির্মল ঘোষ। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। নাইট শিফটে এইচডিউ ওয়ার্ডের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন 2 নার্স। পরে মৃত ঘোষণা। দেহে আঘাতের চিহ্ন নেই। সুইসাইড নোটও মেলেনি। ঘটনাস্থলে এনচালি থানার পুলিশ ও হোমিসাইড শাখা। এনআরএস হাসপাতালে মহিলা নার্সের রহস্য মৃত্যু। খবর পেয়ে ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিলেন। বৈঠক করলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে। ধৃত জঙ্গি রানা রাউফের কাছ থেকে উদ্ধার সন্দেহজনকের নোটবুক। একাধিক দেশের মোবাইল নাম্বার নোটবুকে। চিহ্নিত 5 সন্দেহভাজন যাদের আইএসআই যোগ রয়েছে। বড় ধরনের নাশকতার ছক করা হচ্ছিল। দফায় দফায় জেরা তদন্তকারীদের। আজ ফের ভবানী ভবনে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ। সিআইডি দপ্তরে ষষ্ঠ হাজিরা অভিষেকের পিএর। শালবনির জমি দুর্নীতি মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদ। চাকরি দুর্নীতিতে ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। টাকা কাণ্ডে টুলু মণ্ডলের সিউড়ির বাড়িতে নোটিশ। 14 সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। সিউড়ির এসিজিএম আদালতের নির্দেশে নোটিশ। গ্রেফতারি এড়াতে পালিয়ে টুলু মণ্ডল। টুলুর খোঁজে মোহাম্মদ বাজারের সোটশাল এলাকায় পুলিশের মাইকিং। ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেখে ঘিরে উত্তেজনা। পুলিশে ঘেরাটোপেও বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। পুনর্নির্মাণের জন্য এলাকায় আনলে প্রবল জনরোষ। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। তড়িঘড়ি গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর গৌতম ঘোষ। কৃষ্ণনগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগ। মেডিকেল করাতে আনা হলে ডিম থেরাপি ক্ষুব্ধ এলাকাবাসী। নাবালকদের টাকার প্রলোভন দেখিয়ে রক্তদান করানো। দুর্গাপুরের ঘটনায় মূল অভিযুক্ত কিংসুক মুখোপাধ্যায় গ্রেফতার। ওড়িশা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। অভিযোগের তদন্তে সামনে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদবের নাম। সেবাশ্রয় কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। ডায়মন্ড হারবার এসডিপিও অফিসে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। হরিণঘাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হন রাজীব। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের জেরে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারী সরকার। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হলো। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনন্ত নিয়ে কড়া সিদ্ধান্তের দিনেই কলকাতায় নেতাজি মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ালো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাংসদ অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়েছিল রাজ্য বিজেপি। সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। ইনি বিভিন্ন মহলে বাড়ছিল ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে বুধবার আসরে নামেন শুভেন্দু অধিকারী। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয়
দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। রাজ্যে প্রশাসনের কড়া হুঁশিয়ারির কয়েক ঘন্টা যেতে না যেতেই বড় পদক্ষেপ নিল নবান্ন। নেতাজিকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য কেড়ে নেওয়া হলো বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান। চলতি বছরের 21শে ফেব্রুয়ারি রাজ্যের সর্বোচ্চ সম্মান অনন্তের হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মান কেড়ে নেওয়ার ব্যাপারে তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার দিনে কলকাতায় নেতাজি মূর্তি ভাঙার ঘটনা ঘটল। নিউ আলিপুরে নেতাজির একটি মূর্তি ছিল। বৃহস্পতিবার সকলের নজরে আসে মূর্তির ডান হাত ভাঙা। তৈরি হয় উত্তেজনা। আমাদের একজন কর্মী এখান থেকে যাচ্ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন কি আমাদের বটতলায় যে নেতাজির মূর্তিটা আছে সেই মূর্তিটার হাতটা কেউ ভেঙে দিয়েছে। তো আমরা এলাম, এসে দেখছি নেতাজির অবস্থা আপনি দেখছেন যে ডান হাতটা কিভাবে ভেঙে দিয়েছে। কালকে যখন বিধানসভাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে নেতাজি সম্বন্ধে কোনো রকম কটূক্তি করা যাবে না, কোনো নোংরা ভাষা বলা যাবে না, গতকাল যখন এটা উনি বললেন, ঠিক আমরা সেই দিনই দেখলাম রাত্রেবেলায় বটতলাতে নেতাজির মূর্তি কিভাবে হাতটাকে ভেঙে দেওয়া হলো। কারা ভাঙলো, কিভাবে ভাঙলো, এটা তদন্ত করা দরকার, তদন্ত হওয়া উচিত। ঘটনায় জড়িতদের রেয়াত নয় বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে তার কথা শুনে আমরা বড় হয়েছি। সুতরাং কেউ যদি কারুর উস্কানিতে বা কারুর পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করার জন্য যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলবো না। আর আমাদের এক্স মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যদি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চান যে বিজেপি নেতাজিকে সম্মান করে না, এই করে না, সেই করে না, সেটাও কিন্তু আমরা সহ্য করব না। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন আমাদের যে বিধায়ক অফিস, তার নাম দেওয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র, এবং সেখানে মাননীয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কাট আউট বা ছবি পুরোপুরি লাগাতে হবে। নেতাজির অপমান নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির। রাজ্য সরকারের কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আম জনতা। নিউজ টাইম। অভয়ের দেহ সৎকারের তদন্তে শুরুর 3 দিনের মধ্যেই গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ। পুলিশকে ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের। সমস্ত পাপের মূলে নির্মল, মন্তব্য দিলীপ ঘোষের। রাজনৈতিক ন্যারেটিভ তৈরির জন্য তদন্ত, মন্তব্য কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. অভয়ের দেহ সৎকারে মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 দিনের মধ্যে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। গত রবিবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে অভয়ের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরের দিনই পুলিশের কাছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং অভয়ের প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ের নামে এফআইআর করেন অভয়ের বাবা শেখর দেবনাথ।
মর্মান্তিক পরিণতির পরে অভয়ের দেহ তড়িঘড়ি সৎকারের ব্যবস্থা করার অভিযোগ তুলেছিল নির্যাতিতা ডাক্তারের পরিবার। শ্মশানের ক্রমতালিকা এড়িয়ে অভয়ের দেহ দ্রুত সৎকার করে দেন। এমনকি শ্মশান ফিও দিতে দেওয়া হয়নি অভয়ার পরিবারকে। বাবা মায়ের স্বাক্ষর ছাড়াই দেহ সৎকার করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দ্রুত দেহ সৎকার কেন তা নিয়ে গোড়া থেকেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, বড় কিছু আড়াল করার জন্যই কি তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল? কেন পরিবারের স্বাক্ষর ছাড়াই দাহ করা হয়েছিল, এমন প্রশ্নও উঠেছিল। এই আবহে অভয়ের দেহ সৎকার ইস্যুতে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিতেই গ্রেফতার নির্মল ঘোষ। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। নির্মল ঘোষের গ্রেফতারি ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে যারা যুক্ত ছিলেন সবাই আরজিকর ফাইলস খুলতেই গ্রেফতার নির্মল ঘোষ। মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। গ্রেফতারি ইস্যুতে নির্মল ঘোষের পাশে দাঁড়াননি কালীঘাট, তবে বলেছে নতুন করে তদন্ত আসলে রাজ্যের বিজেপি সরকারের রাজনৈতিক ন্যারেটিভ তৈরির চেষ্টা। নির্মল ঘোষকে ডিফেন্ড করা, নির্মল ঘোষকে সমর্থন করা, এর কোনো রকম কোনো প্রশ্ন নেই। উনি কি করেছেন না করেছেন, ওনাকে বা ওনার যারা আইনজীবী আছেন তাদের ব্যাপারটা দেখতে হবে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরল না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআইয়ের প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ছেলের পরে এবার গ্রেফতার বাবাও। নির্মলের গ্রেফতারির খবর আসতেই উৎসব শুরু হয়েছে পানিহাটিতে। অভয়ের ন্যায় বিচার পাওয়ার রাস্তায় বাধা ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। এনআরএস এর কর্মরত নার্সের রহস্য মৃত্যু। শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার দেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার ইনজেকশনের ভায়াল। খবর পেয়ে এনআরএস হাসপাতালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তদন্তের নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরকে। পরিবারের আবেদনের ভিত্তিতে মৃত নার্সের দেহের ময়না তদন্ত কলকাতা মেডিকেলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মরত নার্সের রহস্য মৃত্যু এনআরএস এ। মৃতার নাম রূপালী বর্মন। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিউর শৌচালয়ে উদ্ধার দেহ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হাসপাতাল সূত্রে খবর, রাত 8টায় কাজে যোগ দিয়েছিলেন রূপালী। রোগী পরিষেবা দেওয়ার পর রাত 10টা 20 নাগাদ শৌচাগারে যান। এরই মধ্যে এক রেসিডেন্ট চিকিৎসক এক রোগীর মৃত্যুর শংসাপত্র দেওয়ার জন্য রূপালীর খোঁজ করেন। এই সময় নজরে আসে ওয়ার্ডে নেই ওই নার্স। এই সময় রূপালীর শৌচালয়ে যাওয়ার কথা জানাজানি হয়। তড়িঘড়ি বাইরে থেকে দরজা ধাক্কা দেওয়া হয়, করা হয় ডাকাডাকিও, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপরই শৌচালয়ের দরজা ভেঙে ফেলা হয়। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় নার্স রূপালীকে। ট্রলিতে তুলে চিকিৎসক পরীক্ষা করে কর্মরত ওই নার্সকে মৃত ঘোষণা করেন। গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল, সেই এইচডিউ এর নার্সিং স্টাফ, উনি গতকাল রাত্রে আনুমানিক রাত 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনোরকমভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয়।
এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হন। আদতে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা রূপালী বর্মন বর্তমানে স্বামীর সঙ্গে থাকেন দমদম ক্যান্টনমেন্টে। দেহ উদ্ধারের পরে মৃতার স্বামী ও পটাশপুরের বাড়িতে খবর দেওয়া হয়। রাতেই হাসপাতালে পৌঁছন মৃতার স্বামী রাহুল দাস। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে মৃত নার্সের ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজে। মৃত নার্সের দেহের পাশ থেকে ইঞ্জেকশনের ভায়াল পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে যান কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্রাইম কুনাল আগরওয়াল। তদন্তে নেমে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিমও। আমাদের কালকে রাত্রি ইন্টালি থানায় একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছে। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টরস and doctors declare her dead. She was a nurse of the gynae ward. এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। নার্স মৃত্যুর তদন্তে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এনআরএস হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7টি কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্যক্তির আমাদের নার্সিং স্টাফের হাজব্যান্ড স্বামীর সঙ্গে কথা হলো, 2 ভাইয়ের সঙ্গে কথা হলো, দুজনকেই অবগত করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বার্তা পৌঁছে দিয়েছি যে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবেন। ওদের প্রথম আবেদন ছিল যাতে ময়নাতদন্তটা অন্য হাসপাতালে হয়। ওরা চেয়েছিলেন মেডিকেল কলেজে। আমরা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করব বলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রশাসন পুরো সহযোগিতা করবে, অবগত করে দিয়েছি, ওরা মেনে নিয়েছেন। আমি যেটুকু কথাবার্তা বললাম না, তাদের দিক থেকে কোনো রকম সন্দেহ কিছু হয়নি। আমরা এখন অবধি যা করেছি, যা করছি এবং যা করা হবে ওনার পূর্ণ সহমত। গিয়েও তদন্ত করছি এই মৃত্যুর ব্যাপারে। তাতে আমরা মানসিক রোগ যে বিভাগ আছে তার প্রধানকেও রাখতে বলেছি যে কোনো রকম মানসিক চাপে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন কিনা। আমি আলাদাভাবে আমাদের নার্সিং স্টাফরা যারা ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল, সেটা আমি শুনলাম। সুতরাং কোথাও কোনো রকম আমাদের কর্মক্ষেত্রের মানসিক চাপ আছে কিনা সেটা খতিয়ে দেখাবে বলে আমাদের যে ইন্টারনাল ইনকোয়ারি তাতে কিন্তু আমরা সাইকিয়াট্রির হেড করি। তবে এখনো পরিষ্কার নয় মৃত্যুর প্রকৃত কারণ। মৃতদেহের পাশ থেকে ইঞ্জেকশনের ভায়াল উদ্ধার হলেও মেলেনি কোনো সুইসাইড নোট। বছর 30-এর নার্স রূপালী বর্মনের মৃত্যু আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। নিউজ টাইম। এসটিএফ এর নজরে ধৃত পাক জঙ্গি রানা রাউফের নোটবুক থেকে মিলল পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের ফোন নম্বর। জঙ্গি মডিউলের জাল ছড়িয়ে অন্যান্য দেশেও। তদন্তে এসটিএফ। বনগাঁ থেকে গ্রেফতার 2 আন্তঃসীমান্ত অস্ত্র পাচারকারী। ধৃত পাক জঙ্গি রানা রাউফের নেপাল বাংলাদেশ যাতায়াতের তথ্য বুধবারই উঠে এসেছিল। জানা গিয়েছিল মগজধুলাই করত রানা। এসটিএফ সূত্রে খবর, ধৃত জঙ্গির থেকে মিলেছে নোটবুক। ওই নোটবুকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ একাধিক দেশের মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। জঙ্গির থেকে উদ্ধার হওয়া নোটবুক থেকে একাধিক দেশের নম্বর মেলায় এসটিএফ মনে করছে জঙ্গি মডিউলের জাল অন্যান্য দেশেও ছড়িয়ে থাকতে পারে। এই অবস্থায় তদন্তকারীদের নজর নোটবুকের নম্বরগুলিতে। নম্বরগুলো কাদের সে ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যেই 5 জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজও শুরু হয়েছে। এসটিএফ মনে করছে এই 5 সন্দেহভাজনের সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসের যোগ থাকতে পারে। ঘটনাচক্রে বুধবার রাতেই বনগাঁ থেকে অস্ত্রসহ 2 আন্তঃসীমান্ত পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল শাহিদুল মন্ডল ওরফে শরীফ এবং অনুপ খান। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্র বাংলাদেশে বেআইনি অস্ত্র লেনদেনের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। এই বনগাঁ থেকেই গ্রেফতার হয়েছিল পাক জঙ্গি রানা রাউফ। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বড় ধরনের কোনো নাশকতার ছক কষা হচ্ছে কি? জঙ্গি রানা যোগে চিহ্নিত 5 সন্দেহভাজন কি জঙ্গি মডিউলের এজেন্ট হিসেবে কাজ করত? রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার। এই অবস্থায় কলকাতা নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে,
এবং কিছু ইনফরমেশন আসছে তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল STF কাছে আমাদের লোক সঙ্গে আছে। যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে তো ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। তো ওইগুলো আমরা এখন দেখছি কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কীভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল, এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি। STF মনে করছে ধৃত 5 জঙ্গি রানা রাউফকে জেরা করে আরও তথ্য উঠে আসবে, মিলতে পারে জঙ্গি কার্যকলাপের নীল নকশাও। তদন্তে ধৃত রানার থেকে আর কি উঠে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম। টানা 5 দিন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। জেব্রার চাকরি দুর্নীতি মামলায় সুমিতকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ইতিমধ্যেই মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকেও গ্রেফতার করা হয়েছে। জমি দুর্নীতি কাণ্ডে সুজয় এবং সুমিতকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিআইডির তদন্তকারীরা। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ওপর 2020-তে হামলার ঘটনায় বৃহস্পতিবার গেরুয়া নেতা অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সুমিত রায় সহ 79 জনের বিরুদ্ধে অভিযোগ জানান। এদিকে সেবাশ্রয় কাণ্ডে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয় চিকিৎসক রাজীব বিশ্বাসকে। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। কার্যত নিষ্ফলাভাবে শেষ হলো সংসদের বাদল অধিবেশন। অধিবেশনের শেষ দিনে দিল্লিতে পড়ুয়া নির্যাতন নিয়ে বিবৃতি দেবেন অমিত শাহ। এখন প্রত্যাশা থাকলেও তেমন কিছুই হলো না। সংসদের 2 কক্ষে বিক্ষোভের জেরে দিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যায়। দিল্লিতে পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে গত কয়েকদিন উত্তপ্ত হয়েছিল সংসদের বাদল অধিবেশন। দফায় দফায় বিরোধী বিক্ষোভের জেরে বিঘ্নিত হয়েছিল সংসদের 2 কক্ষের অধিবেশন। মুলতবির মতো ঘটনাও ঘটে। ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা প্রার্থনার দাবিতে সরব ছিলেন বিরোধীরা। Not interested in listening to Mr. Amit Shah's imagination. We're not interested in him giving us a lecture or a discussion. We are interested in one simple thing. And when I say we, I mean the younger generation of this country. Who shot those students? Who gave the order to shoot those students? Who blinded one of the students? Who shot one of the students in the ear? Who gave the order to beat the students with lathis, with nails? Who gave that order? That order was implemented by the Home Ministry. Delhi Police and RAC are both Home Ministry systems. Did Mr. Amit Shah give this order to shoot our children? Or did he not? If he did, he should resign because he is culpable. And if he did not, he should resign because he is incompetent. অধিবেশনের শেষ দিনেও বিরোধীদের বিক্ষোভের জেরে মুলতবি হয়ে গেল সংসদের 2 কক্ষ। কার্যত নিষ্ফলাভাবেই শেষ হয়ে গেল সংসদের বাদল অধিবেশন। যদিও দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सबसे पहले तो लापता, भाग गए, भगोड़े हैं, इस प्रकार की भाषा भारत की सार्वजनिक जीवन में और संसदीय जीवन में अभी अभी सुनाई पड़ती है। जब से संसद सत्र शुरू हुआ तब से लगातार मैं संसद में आता हूँ, मेरी चैम्बर में बैठा हूँ। चूंकि संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। जहां तक चर्चा का सवाल है, सरकार की ओर से किरण रिजिजू जी ने, जो हमारे पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर है, उन्होंने बहुत स्पष्ट कर दिया है कि जो नीट आंदोलन के छात्र प्रदर्शन पर सभी प्रकार की चर्चा करने के लिए सरकार तैयार है और चर्चा के लिए समय सुनिश्चित किया जाए और विपक्ष तैयार हो जाए। पहले तो ये यही मांग कर रहे थे, हमने हाँ बोल दिया। मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहते। अब जनता तय करे कौन भाग रहा है। आज भी मैं कहता हूं, आज 3 बजे तक स्पीकर साहब को वो पत्र दे दे। 3 बजे से लेकर कल 3 बजे तक सभी प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। मैं सदन में ही बैठूंगा
सबको सुनूंगा और सब चीजों का जवाब दूंगा। सरकार के पास छुपाने के लिए कुछ नहीं है। অধিবেশনের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার পড়ুয়া নির্যাতন নিয়ে অমিত শাহের বিবৃতি এবং এই ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হয়েছিল। লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেও তাকে কোনো রকম বিবৃতি দেওয়ার সুযোগই দেননি বিরোধীরা। উল্টে নরেন্দ্র মোদীকে নিশানা করে বিতর্কিত স্লোগান দিলেন বিরোধী দলের একাধিক সদস্য। একই পরিস্থিতি তৈরি হয় রাজ্যসভাতেও। এবারের বাদল অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা ছিল। বিরোধী বিক্ষোভের জেরে তা পেশ করতে পারল না সরকার। শীতকালীন অধিবেশনে বিলগুলি পেশ করা হতে পারে। নিউজ টাইম। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পাঠ্যে শ্যামাপ্রসাদ অধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। সেই সঙ্গে রাজ্যের তরফে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন। শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম এবং ইকো পার্কে মূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চলতি বছর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদকে করা হচ্ছে স্মরণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর প্রধান উদ্যোক্তা। ভারত কেশরীকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেছেন তিনি। আমরা এই বর্ষে নানা কর্মসূচি নেব। ইতিমধ্যে ১২৫ ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। ৬ জুলাই আমরা উদ্বোধন করতে পারি। বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠক করেন। তাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে শ্যামাপ্রসাদকে। তার আত্মবলিদান পড়ানো হবে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে। প্রকাশিত হবে আলাদা বই। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সিলেবাসে দেশ এবং পশ্চিমবঙ্গের জন্য কন্ট্রিবিউশন, চিন্তা ভাবনা, গঠনমূলক কাজ তুলে ধরার একটা প্রয়াস সিলেবাসের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। কাশ্মীরের হুগলির জিরাতে শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। এখানকার গ্রন্থাগারটির মানোন্নয়নের পাশাপাশি মিউজিয়াম তৈরির কথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পৈতৃক ভিটা হুগলির জিরাটে দুটি পরিকল্পনার প্রস্তাব এবং অনুমোদন করেছে কমিটি। স্যার আশুতোষ মুখার্জির নামাঙ্কিত লাইব্রেরিকে পুনর্নির্মাণ আর তার সাথে একটি সংগ্রহশালা নির্মাণ করা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরির সিদ্ধান্ত হয়েছে। এর আগে রাজ্যের কোন সরকার ভারত কেশরীকে সম্মান জানায়নি। শুভেন্দু অধিকারীর সরকার উপযুক্ত সম্মান জানিয়ে শ্যামাপ্রসাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে তৎপর। নিউজ টাইম। চলতি বছরে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে 16 ডিসেম্বর থেকে। 7 দিন ধরে চলবে ফিল্ম ফেস্টিভ্যাল, শেষ হবে 23শে ডিসেম্বর। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নন্দনে বৈঠক হয়। উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, অরিন্দম শীল, রুদ্রনীল ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ প্রমুখরা। সেখানেই ঠিক হয় উত্তম কুমার ফিল্ম সেন্টার হবে নন্দনে, মিউজিয়ামের মতোই হবে। আমরা পার্ট অফ দি ইন্ডাস্ট্রি থেকে এটাই বলতে পারি যে মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র মহানায়ক নন, উনি সারা বিশ্বের বাঙালিদের একটা ইমোশন। এবং জন্মদিন পালন করা হয়, কিন্তু এই বছরটা আমাদের কাছে স্পেশাল, সেন্টেনারি ইয়ার, সবাই জানেন। এবং সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় থেকে শুরু করে আইএনসি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই ভীষণভাবে এটাকে বিরাটভাবে
বিরাটভাবে, মানে সত্যি বিরাটভাবে পালন করার কথা ভাবছেন, এবং তার জন্য আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি একলা নই, আমাদের সবাই আছেন, ওপরে অনেকেই আছেন, আমরা সবাই মিলে তাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা আজকে যে ভিতটায় কাজ করছি, যে জায়গাটায় দাঁড়িয়ে কাজ করছি, সেখানে মহানায়ক উত্তম কুমারের যে কী অবদান আপনারা নিশ্চয়ই জানেন। তো সেখানে নানান রকম প্ল্যান করা হয়েছে, যেটা 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে, এবং 3, 4, 5, 6 একটা তো আমরা বুঝতেই পারছি যেটা করতে হবে। তাছাড়াও যাতে সারা ভারতবর্ষেও নয়, সারা বিশ্বে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটা, সেটা কখনো চলচ্চিত্র উৎসব হতে পারে, কখনো নাটক হতে পারে, কখনো, মানে উত্তম কুমার হ্যাজ টু বি সেলিব্রেটেড 1 বছর ধরে। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।